ধন্যবাদ রাসেল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে শুভেচ্ছা। রাসেল ভাই, এখন যে ঘটনাটি আমি শেয়ার করব সেই ঘটনাটি আসলে আমাদের বাংলাদেশের ঘটনা না, এটি সংযুক্ত আরব আমিরাতের একটি ঘটনা। ঘটনাটি আমার এক বন্ধু আছে রাজবাড়িতে, নাম আরাফাত। ওর দুঃসম্পর্কের এক আত্মীয় আছেন, তার নাম হল আব্দুর রহিম। উনি সংযুক্ত আরব আমিরাতে অনেকদিন আগে গিয়েছেন। উনি 1994 সালে সংযুক্ত আরব আমিরাতে যান। তো উনি ওখানে যাওয়ার পরে উনি যেই বাড়ির মানে যেই মালিকের আন্ডারে কাজ করতেন, ঠিক ওই মালিকের বাড়িতেই ঘটে যাওয়া ঘটনা এবং ওনার সামনে ঘটে যাওয়া যে ঘটনাটি সেটি মানে আমাকে বলেছেন, সেটি আমি শেয়ার করতে যাচ্ছি আজকে। ঘটনাটা রাসেল ভাই আমার কাছে খুব একটু অদ্ভুত লেগেছে, এজন্য আমি আজকে এটা শেয়ার করব। রাসেল ভাই, ঘটনাটি উনি যখন 94 সালে যান, যাওয়ার পরে আমরা জানি যে সংযুক্ত আরব আমিরাতটা কিন্তু 7টা প্রদেশ নিয়ে গঠিত। তার ভিতরে একটা হলো রাস আল খাইম। আর সংযুক্ত আরব আমিরাতের ওই রাস আল খাইম যে প্রদেশটা, এই প্রদেশটার পাশ দিয়ে পার্সিয়ান গালফ আছে, মানে পারস্য উপসাগর যেটি। তো উনি ওই রাস আল খাইমের একদম শেষ প্রান্তে, প্রায় পারস্য উপসাগর কাছাকাছি ওনার মালিকের বাড়িটা ছিল। ওনার মালিকের ব্যবসা বেসিক্যালি ছিল খেজুরের ব্যবসা, বেশ বড় খেজুর বাগান ছিল তার। তো উনি ওখানেই কাজ করতেন এবং থাকার জায়গাটা উনি মালিকের খুব বিশ্বস্ত হওয়ার কারণে মালিকের বাড়িতে ওনার থাকার ব্যবস্থা ছিল। তো বাড়ির মালিক উনি 1998 সালের দিকে সিদ্ধান্ত নিলেন যে ওনার বাড়িটা এটা ভেঙে নতুন করে আরো সুন্দর করে একটা বাড়ি উনি করবেন। ওনার তো বিশাল জায়গা নিয়ে ওনার বাড়িটা ছিল আর কি। তো উনি যখন প্ল্যান করে সবকিছু রেডি করে বাড়ির কাজটা উনি শুরু করবেন, যখন মানে বাড়ির ভিত্তিটা ফাউন্ডেশনটা উনি নিচ থেকে গেঁথে ওঠানোর জন্য মাটি খুঁড়েছেন আর কি, বেশ বড় করে যখন মাটি খোঁড়া হয়েছে, তখন আসলে একটা মানে অদ্ভুত ঘটনা ঘটে। সেটা হচ্ছে মাটি খোঁড়ার পরে যখন স্থাপনা, বিশেষ করে রড বা এই জিনিসগুলো যখন ওখানে বসানো হবে, তার আগেই হঠাৎ করে নিচ থেকে পানি ওঠা শুরু হয়। নিচ থেকে পানি যখন ওঠা শুরু করে, তখন ওই যারা ইঞ্জিনিয়ার ছিল এবং যারা শ্রমিক ছিল, ওনারা ওইখানে কাজগুলো করতে পারছিলেন না পানির কারণে। বারবার মেশিন লাগিয়ে পানিটা মানে সেচ করার চেষ্টা করলেও মানে পানি আর সেটা কমছে না। তখন ওরা চিন্তা করেন যে কাছেই তো পার্সিয়ান গালফ, পারস্য উপসাগর, হয়তো বা পানির এখানে একটা প্রবাহ থাকতে পারে বলে ওনারা চিন্তা করছিলেন। কিন্তু তারপরও ভৌগোলিক ভাবে ওখানে বৈজ্ঞানিক চিন্তা করছিলেন তারা, যদিও সেটা ভৌগোলিক ভাবে ওই ঠিক ওই জায়গাতে থাকার কথা না, মানে এতটা কাছে না যে সেখানে মাটি খুললেই পানি হয়ে যাবে। তো ওনারা খুব মানে চিন্তা করছিলেন যে শেষ করার পরেও পানি কমছে না, এখন কি করা যায়, কাজটা কিভাবে আগাবো। তখন ইঞ্জিনিয়ার বলছেন যে আপাতত কিছুদিন এভাবে অফ রাখেন কাজটা, দেখি আমরা পরবর্তীতে চিন্তা ভাবনা করে কিভাবে কাজটা আগানো যায়। তো ওইভাবে রাখা হলো রাসেল ভাই। তো প্রতি রাত্রে রাসেল ভাই মানে ওনার একটা অদ্ভুত শব্দ শুনতেন। সেটা হলো রাতের বেলা মনে হতো যে ঠিক সমুদ্রে যেভাবে পানির যে ঢেউ হয়, ওনার ওই বাড়ির জন্য তৈরি করা গর্তের মানে একটা পুকুরের মতো হয়ে গেছিল সেখানে ছোটখাটো। তো ওইখানে মনে হতো যে ওখানে এরকম রাত্রেবেলা ঢেউ হয় সমুদ্রের মতো। তো এই বিষয়টা ওনার কাছে খুব অদ্ভুত লাগতো। তো উনিও চিন্তা করতেন হয়তো বা রাতের বেলা আমি হয়তো বা ভুল শুনি, এরকম হতেও পারে, বা বাতাসের শব্দ এটা হতেও পারে। তো উনি একদিন ওই স্রোতের শব্দ শুনে উনি সত্যি সত্যি নিচে নামেন যে আসলে এই ঘটনা কি। এবং সত্যি রাসেল উনি দেখেন যে ওই পানিতে অদ্ভুত ধরনের মানে একটা ঢেউ হচ্ছে, মানে সমুদ্রের ঢেউয়ের মতো ওখানে ঢেউ হয়ে ঢেউ আবার আশ্রে পড়ছে। এটা উনি চিন্তা করেন যে এরকম তো হওয়ার কথা নয় এখানে। এবং উনি আর একটা বিষয় রাসেল ভাই দেখেন যে সেটা হলো ওই পানির মধ্যে কালো আকৃতির কিছু একটা জিনিস সেখানে সাঁতার কাটছে। তো উনি এটা দেখে রাসেল ভাই খুব ভয় পান এবং দ্রুত উনি বাসায় চলে যান। বাসায় গিয়ে উনি কাউকে এই বিষয়ে তেমন কিছু বলেন না। তো এদিকে ইঞ্জিনিয়াররা ওই বিষয়ে কোনো সমাধান করতে পারছিলেন না, কিভাবে কাজটা ওনারা শুরু করবেন। তো এর মধ্যে রাসেল ভাই আর কয়েকটা ঘটনা ওনার ফ্যামিলিতে ঘটতে থাকে। সেটা হলো প্রতি রাত্রে হঠাৎ মানে কোন মহিলার কান্নার আওয়াজ ওনাদের ঘরের মধ্যে শোনা যায়, যে কোনো মহিলা মানে নাকি সুরে কান্নাকাটি করছে। তো এটা উনি খোঁজার চেষ্টা করেন, মানে কোনো সমাধান হয় না। তো এখন মানে ঘরের মধ্যে একদম একটা ভুতুরে পরিবেশ সৃষ্টি হয়ে গেছে, যে রাতের বেলা একে তো ওখানে যে স্রোতের শব্দ, আবার ঘরের মধ্যে মনে করুন যে এই যে মহিলাদের নাকে কান্নার আওয়াজ, এটা মোটামুটি ওনার ঘরের মধ্যে ওনার যেই সন্তানাদি খুব ছোট ছিল এবং ওনার ওয়াইফ এবং উনি খুব ভয় পেতেন এটা। তো এখন আসলে ভাই এটা তো সমাধান করার দরকার, এখন কি করা যায়। তো যেহেতু উনি একজন ধার্মিক লোক ছিলেন, তো উনি স্থানীয় একজন খুব ভালো আলেমের শরণাপন্ন হন। তো ভালো আলেমের শরণাপন্ন হওয়ার পরে ওই আলেম বলেন ঠিক আছে রাত্রে আমি আসবো আপনার বাড়িতে, দেখি এটা নিয়ে কি করা যায়। তো রাসেল ভাই রাত্রে উনি আসেন, মধ্যরাত্রের দিকে উনি আসেন। আসার পর
উনি বলেন যে আমাকে ওই আপনার ওই মানে যেখানে গর্ত করেছেন বাড়ি করার জন্য ওখানে নিয়ে চলেন। আচ্ছা। তো ওখানে উনি নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে বলে যে আপনারা সবাই একটু আমার পিছনে দাঁড়ান এবং কেউ ভয় পাবেন না, আমি দেখি চেষ্টা করি করা যায়। ওখানে রাসেল ভাই যে আব্দুর রহিম যে ভাইয়ের কথা বললাম উনি ওখানে দাঁড়ানো ছিলেন, আসলে কি ঘটনাটা ঘটছে ওনার চোখের সামনে। তো উনি যিনি আলেম যিনি এসেছিলেন ওখানে, উনি ওখানে আসার পর দোয়া পড়তে শুরু করেন এবং দোয়া পড়ার পরে মনে হচ্ছে যে ওই পানির স্রোতটা মানে আরো ভয়ঙ্কর আকার ধারণ করছে। সবাই খুব ভয় পাচ্ছেন এখানে হচ্ছেটা কি আসলে। সমুদ্রের সেই ঝড়ের মতো উত্তাল সমুদ্র মনে হচ্ছে এই ছোট্ট জায়গার মধ্যে চলে আসছে। হঠাৎ দেখছেন যে ওর ভিতর থেকে আস্তে আস্তে একজন লোক উঠে আসলো, তার সমস্ত শরীর ভেজা, মাথার চুলগুলো অনেক বড় বড়। তো উনি আসার পরে মানে ওই আলেম ওনাকে সালাম দিলেন। আচ্ছা। সালাম দেওয়ার পরে উনি বলছেন যে আপনি এখানে কেন বিরক্ত করছেন, এই জায়গাটা তো আরেকজনের, এখানে তো উনি বাড়ি নির্মাণ করছেন, তো আপনি কেন এই জায়গাটাতে দখল করে রেখেছেন, আপনি এই জায়গা ছেড়ে চলে যান। আচ্ছা। তখন সবার সামনে সবাই কিন্তু রাসেল ভাই ঘটনাটা দেখছে, সবার চোখের সামনে, মানে সবার কাছে দৃশ্যমান ঘটনাটা। তো উনি বলছেন যে ওসমানীয় খেলাফত যখন প্রতিষ্ঠিত হয় তখন থেকে আমি এখানে এবং আমি আমার স্ত্রী। এখানে বলে রাখা ভালো রাসেল ভাই, ওসমানীয় খেলাফত কিন্তু আপনার 1299 সালে প্রতিষ্ঠিত হয়। তার মানে আমরা যদি এখন হিসাব করি প্রায় 800 বছর। আচ্ছা। 800 বছর ধরে উনি ওখানে বসবাস করেন। বলে আমি এবং আমার স্ত্রী আমি এখানে বসবাস করি। 300 বছর আগে আমার সন্তান মারা যায়, আমার সন্তানের কবরও এখানে, সুতরাং আমি এখান থেকে যেতে পারবো না, আমাকে এখানেই থাকতে হবে। আর আমার রাত্রেবেলা যে কান্নার শব্দটা শোনেন ওটা আমার স্ত্রীরই কান্না, সে চায় না যে আপনার এখানে বাড়ি নির্মাণ করেন, কারণ তার ছেলের এই কবর ছেড়ে সে যেতে চায় না। এখন আপনারাই বলেন আমি কি চলে যাব না থাকবো। তো সবার সামনে এই কথা বলার পরে বাড়ির যিনি মালিক উনি তো ওখানে দাঁড়িয়েছিলেন, তো উনি সাহস করে এগিয়ে আসেন, এসে বলেন যে আপনি যদি এখানে থাকতে চান আমার কোনো আপত্তি নেই, তবে সেক্ষেত্রে আপনি নিজের হাতে আমাকে দেখিয়ে দেন আমি ঠিক কতটুকু জায়গা ছেড়ে দিয়ে বাড়িটা করতে পারি। আপনি যদি কতটুকু দেখিয়ে দেন আমি ওই অংশটুকু ছেড়েই বাড়ি করবো। রাসেল ভাই সবার সামনে একটা লাঠি নিয়ে ওই ব্যক্তি একটা ইশারা করে একটা দাগের মতো টেনে দেন যে আপনি যদি এতটুকু থেকে বাড়িটা তৈরি করেন তাহলে আমার কোনো সমস্যা নেই। বলে ঠিক আছে তাই হবে, আপনি এখানে থাকবেন। তো বাড়ির যিনি মালিক উনি বলেন। আচ্ছা রাসেল ভাই তারপরে হঠাৎ যেটা মানে দেখে যে পরের দিনে ওই মানে কাকতালীয় ভাবে এক ফোঁটা পানিও ওখানে ছিল না। আচ্ছা, কোথায় যে পানি চলে গেল। এরপর রাসেল ভাই নতুন করে নকশা করে উনি পরবর্তীতে ওখান থেকে বাড়িটা সরিয়ে নিয়ে, মানে ওই বাড়ির প্ল্যানটা ঠিকই ছিল, জাস্ট জায়গার ওই এটা উনি সরিয়ে বাড়িটা তৈরি করেন। রাসেল ভাই যে ভাইয়ের কথা আমি বললাম যে উনার সামনে ঘটে যাওয়া ঘটনা, এবং আরো যে ঘটনাটা হলো যে ওই যে জিন দম্পতি ওনারা পরবর্তীতে ওই ফ্যামিলির লোকদের সাথে এতটা মিশে গিয়েছিলেন যে ওই ফ্যামিলির যারা ছিলেন তারাও ওই জিন দম্পতিকে মানে দাদা দাদি বলে সম্বোধন করত। এবং এখন পর্যন্ত স্টিল নাও এখন পর্যন্ত ওই ফ্যামিলির সাথে ওই জিন দম্পতির সম্পর্ক অনেক ভালো। তো আমার কাছে রাসেল ভাই অদ্ভুত লেগেছে যে আমরা সাধারণত দেখি যে জিনে অ্যাটাক করলে আমরা তো ছাড়ানোর চেষ্টা করি, তো এখানে যে জিনের সন্তান ওখানে কবর আছে এই খবর এই জিনিসটা শুনে ওই মালিক নিজেই তাদের জন্য জায়গা ছেড়ে দিয়েছে। এবং এই ঘটনায় জিনেরা এত খুশি হয়েছে ওই দম্পতি, স্টিল নাও ওই জিনের দম্পতি ওদেরকে ওরা পরিবার বানিয়ে নিয়েছে। এবং এখন পর্যন্ত রাস আল খাইমের ওই যে বাড়িটা আছে আর কি পার্সিয়ান গালফের কাছাকাছি, মোটামুটি ওখানকার স্থানীয় লোকরা সবাই জানে যে এই ফ্যামিলিতে জিন দেখা যায়, গেলেই জিন দেখা যায়। এবং আব্দুর রহিম ভাই উনি 2008 সাল পর্যন্ত ফ্যামিলিতে ছিলেন, পরে ওনার ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে উনি বাংলাদেশে চলে আসেন। এটা কতটুকু ভয়ঙ্কর ঘটনা আমি বলতে পারবো না, তবে আমার কাছে সেটা খুব অদ্ভুত লেগেছে যে এমনও হয়, সেটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। ইট ইজ আমার ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। আপনার ধন্যবাদ রাসেল ভাই। রাসেল ভাই এখন যে ঘটনাটি আমি শেয়ার করব সেটা আমার বাসার কাছেই একটি জায়গা আছে, সেই জায়গারই ঘটনা। আর ওই জায়গা নিয়ে আমি একাধিকবার রাসেল ভাই আমি গল্প বলেছি, জায়গাটা এতটা হন্টেড যে ওটার গল্প আসলে শেষ হয় না। অনেক অসাধারণ ভয়ঙ্কর সমস্ত ঘটনাগুলো সেখানে রয়েছে। এখন যে ঘটনাটি রাসেল ভাই শেয়ার করবো, রাজবাড়ী ভৌতিস্ট টিমের যে মেম্বার সজীব ওই ঘটনাটি আমাকে কালেক্ট করে দিয়েছে। তো ওদের জন্য অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করে রোজার মধ্যে এই ঘটনাটি দিয়েছে। ধন্যবাদ। তো রাসেল ভাই ঘটনাটি যে যার সাথে ঘটেছিল খুব বেশি দিন আগের না, এটা 2000 সালের ঘটনা। এটাই
তো যার সাথে ঘটেছে তার নাম হচ্ছে বাবু। তো উনি রাজবাড়ী রেল স্টেশনের পাশে কয়েকটা হোটেল আছে, উনি ওই একটা হোটেলের কর্মচারী এখন পর্যন্ত আর কি, উনি সেখানে কাজ করেন। তো উনি রাতের বেলা যখন বাড়িতে ফিরতেন, তো বাড়িতে ফেরার সময় ওনার বাড়িটা ছিল হচ্ছে কামালদিয়াকান্দি গ্রামে, এবং ওই কামালদিয়াকান্দি গ্রামে যাওয়ার জন্য ওই আপনার রেল স্টেশন থেকে সোজা পূর্ব দিক থেকে হেঁটে আসতে হয়, এবং যে জায়গাটা আছে লোকসট নামক একটা জায়গা, যে জায়গাটার গল্প আমি আগেও বলেছি, ওই জায়গাটা এমনিতে অনেক হন্টেড, যারা রাজবাড়ির যারা বাসিন্দা আছেন তারা জানেন ওই জায়গা সম্পর্কে। তো ওই রেল পার হয়ে একটি কবরস্থান আছে রাসেল ভাই, কিন্তু ওই কবরস্থানটি একটু ভিন্ন ধরনের কবরস্থান, এটা মানে মুসলিমদের কবরস্থান নয়। রাজবাড়িতে ওই রেলের জায়গার পাশে দলিত সম্প্রদায়ের একটা বিশাল আবাস স্থল আছে সরকারিভাবে। তো ওনাদের মধ্য থেকে যাদেরকে পোড়ানো হয় না, কোনো কারণে যাদেরকে পোড়ানো হয় না, তাদেরকে ওখানে কবরস্থ করা হয় আর কি। তো ওই দিক দিয়ে আসার সময় উনি বেশ কিছু ঘটনা, স্বাভাবিকভাবে ওখানে যে ভয়ঙ্কর ঘটনা ঘটে এটা উনি জানেন, বেশ মোটামুটি সাহস নিয়েই চলাফেরা করেন আর কি। তবে একদিন উনি ফিরছিলেন, ফেরার সময় যখন রেল পার হয়ে ঠিক ওই জায়গা দিয়ে যাচ্ছিলেন, কবরস্থানে ঠিক মাঝখান দিয়ে আসলে ভাই পায়ে হাঁটার রাস্তা, মানে দুই পাশে কবরস্থান, মাঝখান দিয়ে পায়ে হাঁটার রাস্তা। আর ওই কবরস্থানে বড় বড় দুটো শিমুল গাছ আছে, আমরা লোকালি সেটাকে মাদার গাছ বলে থাকি আর কি। এবং আসলে ভাই একটা মাদার গাছের অবস্থা এমন, ওটা যদি কেউ দেখে, যে কেউ মাদার গাছটা দেখে ভয় পাবে, মনে হবে যে একজন মানুষ দু হাত উঁচু করে দাঁড়িয়ে আছে, ঠিক একটা মানুষের অবয়বের মতো ওখানে একটা গাছ আছে আর কি। আর আরেকটা আসলে ওই গাছ সম্পর্কিত বিষয়, সেটা হলো যে এখন পর্যন্ত মানে ওই গাছে কমপক্ষে 20 জন লোক, কমপক্ষে আরো বেশি হবে, কমপক্ষে 20 জন লোক সুইসাইড করেছে ওই গাছের। ওই যে আমি বললাম একটা মানুষের মতো দুই হাত উঁচু করে দাঁড়িয়ে আছে, ওই একটা ডালের সাথে বা আরেকটা ডালের সাথে কমপক্ষে 20 জন মানুষ এখন পর্যন্ত মারা গেছে। কেন যে ওখানে গিয়ে সুইসাইড করে এটা আসলে আমরা আজও জানি না, যে ওইখানে গিয়েই কেন মারা যায়। আসলে ভাই উনি যখন যাচ্ছিলেন, যাওয়ার সময় তো হঠাৎ ওই ছিল চাঁদের মানে চাঁদনি রাত, হঠাৎ উনি মনে হলো যে মাথায় একটি ডাল এসে আঘাত করলো। তো উনি মনে করেন হয়তো যাওয়ার পথে কোনো ডাল হয়তো আমার মাথায় বেঁধে গেছে। তো উনি চিন্তা করলেন যে তাহলে আমি ডালটা হাত দিয়ে সরিয়ে দিই। যখন রাসেল ভাই উনি যখনই হাত দিয়ে সরাতে গেছেন ডাল, তখন দেখেন না, ওনার এটা আসলে কোনো ডাল না, এটা একটা মানুষের পায়ের মতো মনে হচ্ছে। তখন উনি সাহস করে যখনই উপরে তাকিয়েছেন, তখন উনি দেখছেন একজন মানুষ ঝুলছে সেখানে। তো উনি ওই দৃশ্য দেখে উনার সকল সাহস শেষ হয়ে গেছে, উনি ওখানেই একটা চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। তো উনার ওই চিৎকারটা, তখন শীতকাল ছিল, অনেক দূর পর্যন্ত গিয়েছিল। তো গ্রামের লোকজন ওখানে যারা পাশে আছে, ওনার চিৎকার শুনে মশাল নিয়ে এগিয়ে আসে। এগিয়ে আসার পরে ওনাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। তখন যখন উনি জ্ঞান ফেরে, তখন বলে যে আমি এই ঘটনা দেখেছি। বলে যে এটা তো এই জায়গার একটা সাধারণ ঘটনা, এটা নিয়ে অত ভয়ের কিছু নাই, মানে সাহস করে দোয়া কালাম করে চলবা, এগুলো কিছু হবে না। তো যাই হোক রাসেল ভাই উনি সুস্থ হয়ে যান, যেহেতু সবাই তাকে অভয় দেয়, কিন্তু আমরাও এরকম অনেক ঘটনা দেখেছি, ভয়টাই পাইনি। তো উনি স্বাভাবিকভাবে একটু মানসিক ভাবে মানে হয়ে ওঠেন, আবার চাঙ্গা হয়ে ওঠেন। তা ওই ঘটনা উনি ভুলে যান। এর রাসেল ভাই 3-4 দিন পর আবার কোনো কারণে মানে ওই হোটেল থেকে বের হতে হতে ওনার দেরি হয়ে গেছিল। তো আবার যখন উনি ফিরছিলেন শীতের রাতে, তখন আবার যখন ওই কবরস্থানের মাঝখান দিয়ে উনি হেঁটে যাচ্ছিলেন, স্বাভাবিকভাবে সাধারণভাবে ওনারা একসাথে 3-4 জনই আসেন, তবে ওই দিন আবার উনি একা ছিলেন। উনি যখন আসছিলেন তখন রাসেল ভাই আর একটা ঘটনা ওনার সাথে ঘটে। তো উনি দেখেন যে পুরো কবরস্থান জুড়ে প্রায় 7 থেকে 8টা কাফন মোড়ানো লাশ পড়ে আছে, এবং আর একটা দিকে উনি খেয়াল করেন যে একটি কবর, সেটা মনে হচ্ছে কেউ উপর থেকে মাটি সরিয়ে ফেলেছে, এবং চাঁদনি রাতে উনি স্পষ্ট দেখছেন যে ওই কবর থেকে কোনো একজন ব্যক্তি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মাই গড! তো ওই দৃশ্য উনি দেখার পরে উনি আর সাহস রাখতে পারেন নাই, উনি ওখানে আবার সেন্সলেস হয়ে পড়ে যান। তো আবার ওই সকালবেলা ওনাকে উদ্ধার করা হয়। এখন রাসেল ভাই এই যে দুটো ঘটনা, বিশেষ করে পরের যে ঘটনাটা, এরপরে কি হয় রাসেল ভাই, উনি যেদিন উনি একা আসেন, আর ওনার বাড়ি যাওয়ার পথ কোনোভাবেই ওই আপনার ওই কবরস্থানের মাঝখান দিয়ে যাওয়া ছাড়া ওনার উপায় ওইভাবে নাই। কেন উনি যদি অন্য দিক দিয়ে ঘুরে যেতে চান, কয়েক কিলোমিটার ঘুরে তাকে বাড়ি যেতে হবে। তো যার কারণে ওনারা চেষ্টা করেন একসাথে কয়েকজন আসার জন্য, এবং একা থাকলে মানে একটু সাহস করে আসার জন্য। কিন্তু রাসেল ভাই যখনই উনি একা থাকেন, এই ঘটনাগুলো ওনার সাথে ঘটতে থাকে। বিশেষ করে এই যে যখন উনি একা থাকেন,
ওই ঠিক রাস্তার ওখানে এই কাফন মোড়ানো লাশগুলো ওনার পথ আগলে দাঁড়ায়। আচ্ছা, তো একদিন উনি চিন্তা করছেন যে এইভাবে ভয় পেলে চলবে না, মুরব্বীরা যেহেতু বলেছেন, ওনারা অনেকেই এগুলো দেখেন ভয় পান না, আমি আর ভয় পাবো না। উনি মনে মনে সাহস নিয়ে একদিন আবার উনি একা আসছিলেন, উনি সাহস নিয়ে এগিয়ে যাচ্ছেন। এবং সত্যি রাসেল ভাই ওই দিন দেখে একই রকম ভাবে ওনার পথ আগলে এরকম কয়েকটা লাশ শুয়ে আছে। তখন উনি চিন্তা করে আজকে আর ভয় পাবো না, আজকে আমি এই লাশের উপর দিয়েই চলে যাব, দেখে আমাকে কি করে। তখন আসলে উনি সাহস করে এগিয়ে যাচ্ছিলেন। যখনই রাসেল ভাই সাহস করে একটা লাশ পার হয়েছেন, হঠাৎ উনি ফিল করলেন যে একটি লাশ খপ করে ওনার পা চেপে ধরেছে এবং উনি কিছুতেই ওই পা ছোটাতে পারছেন না। অনেক চিৎকার করছেন, কিন্তু মনে হচ্ছে যে রাসেল ভাই উনি চিৎকার মানে ওনার গলা দিয়ে বের হচ্ছেই না। অনেক দোয়া পড়ার পরে হঠাৎ মনে হলো যে লাশ আমার তার পাটা ছেড়ে দিল। তখন উনি মানে ওনার সর্বশক্তি দৌড়াচ্ছেন। কিন্তু রাসেল ভাই উনি যত দূরেই দৌড়ান না কেন, ওনার মনে হচ্ছে যে উনি একই জায়গায় দাঁড়িয়ে আছেন, অনেক জোরে দৌড়াচ্ছেন, কিন্তু উনি একই জায়গায়, মানে উনি কিছুতেই মনে হয় যে উনি 1 ইঞ্চি আগাতে পারছেন না। এভাবে অনেক চেষ্টা উনি করেন এবং কিছুক্ষণের মধ্যে হঠাৎ দেখেন যে পিছন থেকে একটা ছায়া মূর্তি এসে ওনাকে জাপটে ধরে এবং জাপটে ধরার প্রসেসে ধস্তাধস্তি হয়। এবং সকালে ওনাকে আবার ওই একই জায়গায় পাওয়া যায়। ওনাকে পাওয়ার পর আবার ওনার এরপরে প্রায় 3 দিন উনি সেন্সলেস ছিলেন। সেন্সলেস থাকার পরে উনি তারপরে সুস্থ হন। আর ওই যে রাসেল ভাই একটা ছায়ামূর্তির সাথে জাপটির কারণে ওনার শরীরে এখন পর্যন্ত অনেক মানে আঁচড় লাগার দাগ আছে। আচ্ছা, এখন পর্যন্ত এটা রয়ে গেছে আর কি। অনেকে উনি দেখান এটা, যে এই অনেকে বিশ্বাস করে যে অনেকে আমরা গল্প শুনি যে জিনের সাথে ধস্তাধস্তি হয়, কিন্তু ওনার শরীরে ওই ধস্তাধস্তির চিহ্ন এখনো বিদ্যমান। আজ তো প্রায় 18 বছর হয়ে গেল, এখন ওনার শরীরে বিদ্যমান আছে রাসেল ভাই। তো এটি ছিল রাসেল ভাই আমার। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য এবং আশা করছি যে আশা করি সবাই ভালো আছেন। আজকে রাসেল ভাই যে ঘটনাটা আমি শেয়ার করব, ঘটনাটি ঘটেছিল সিঙ্গাপুরে, বাট যার সঙ্গে ঘটেছিল বা যিনি আমাকে বলেছেন মানে তার বাসা রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলাতে। তো ঘটনাটি আসলে যে আমাকে বলেছে তার নাম আব্দুল কাদের। তো তার বড় ভাইয়ের নাম হলো আব্দুল খালেক। ওই আব্দুল খালেক 2010 সালে উনি সিঙ্গাপুরে গিয়েছিলেন। তো সিঙ্গাপুরে উনি যেখানে কাজ করতে গিয়েছিলেন সেখানেই এই ঘটনাটি ঘটে। তো সেই ঘটনাটি আমি সরাসরি চলে যাব। তো রাসেল ভাই সিঙ্গাপুরের বিষয়টা বলার আগে আমি কয়েকটা বিষয় বললে ঘটনার প্রেক্ষাপট আগে থেকে একটু লিসেনারদের বুঝতে সুবিধা হবে। সেটা হলো বেসিক্যালি সিঙ্গাপুরটা কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এটি জাপানিরা দখল করে নিয়েছিল এবং জাপানিরা দখল করার পর সেখানে কিন্তু অনেকগুলো কনসেন্ট্রেশন ক্যাম্প তারা করেছিল। পুরো সিঙ্গাপুরে বিভিন্ন জায়গায় কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল। আর কনসেন্ট্রেশন ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্প যেখানে যুদ্ধবন্দীদেরকে ধরে নিয়ে অকথ্য নির্যাতন করা হতো। তো পরবর্তীতে যখন মিত্রবাহিনী মানে অ্যালাইড ফোর্সেস এর সোলজাররা যখন সিঙ্গাপুর দখল করে নেয়, তখন কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে বন্দীদেরকে মুক্ত করা হয়। আর রাসেল ভাই আর একটা বিষয়, সেটা হলো জাপানি কিছু শব্দ রয়েছে, যেমন হাসনাহেনা, রিক্সা, হারিকিরি। এই হারিকিরি অর্থ হচ্ছে, এটা জাপানি শব্দ, সেটা হলো যে জাপানি সোলজাররা বা কোন নাগরিকরা যদি শত্রুপক্ষের আগমন দেখে তাহলে তাদের হাতে আত্মসমর্পণ না করে তার ধারালো একটা কোনো অস্ত্র দিয়ে নিজেরা সুইসাইড করে। এটাকে জাপানি শব্দে হারিকিরি বলা হয়। তো দেখা গেল যে কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে একজনও জাপানি সোলজারদেরকে জীবন্ত গ্রেপ্তার করতে পারেনি অ্যালাইড ফোর্সেস এর সোলজাররা, মানে মিত্রবাহিনীর সোলজাররা। তো সেখানে তারা বিভিন্ন কনসেন্ট্রেশন ক্যাম্পে এইভাবেই তারা মারা গিয়েছিলেন আর কি। এখন রাসেল ভাই আমি ঘটনাতে চলে যাচ্ছি। তো যিনি গিয়েছিলেন আব্দুল খালেক সাহেব, উনি বেসিক্যালি মানে সিঙ্গাপুরে যাওয়ার আগে বিভিন্ন ধরনের কাজ আছে ওখানে। কেউ কনস্ট্রাকশনের কাজ, কেউ ইলেকট্রিশিয়ান হয়ে ট্রেনিং নিয়ে সেখানে যান। উনি বেসিক্যালি মানে পাইপের কাজ, যেটাকে আমরা প্লাম্বার বলি আর কি, উনি প্লাম্বারের কাজ শিখে সেখানে গিয়েছিলেন, যে বিল্ডিং এর পাইপের কাজ উনি করবেন। তো উনি যে কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে তাকে পাঠানো হয়, ওটা তুরস্কের একটি কোম্পানি। তো তুরস্কের একটি কোম্পানি ওইখানে সিঙ্গাপুরের পাদাং নামক একটা জায়গা আছে, ওই জায়গাতে একটি মানে বিল্ডিং এর কাজ মানে কনস্ট্রাকশনের কাজের দায়িত্ব নেন এবং ওইখানে ওনার দায়িত্ব থাকে উনি পাইপের কাজগুলো দেখাশোনা করবেন। কারণ ছাদ যখন ঢালাই হয় সেখানে ভিতরে পাইপ দেওয়া হয়, বিভিন্ন জায়গায় ইলেকট্রিক লাইনগুলো কিভাবে হবে, কোথায় পাইপ হবে, সেগুলো তো দেখতে হবে আর কি। এই জন্য সার্বক্ষণিক তাকে ওই সময় থাকতে হবে। তো তাকে নিয়ে যাওয়া হয় ওখানে রাসেল ভাই। কিন্তু ওখানে যাওয়ার পর উনি দেখেন যে বিল্ডিং এর কাজটা ওনারা করবেন, ইতিমধ্যে সেটা দোতলা কমপ্লিট হয়েই আছে।
এবং সেই দোতলাটা আরো হয়তো 5-6 বছর আগে করা হয়েছে, তারপর থেকে সেটা পরিত্যক্ত অবস্থায় ছিল, তার উপরই আবার মানে ওই বিল্ডিংটা করা হবে। এবং ওই বিল্ডিংটা 25 তলার ফাউন্ডেশন ছিল। তারপরে ওনাদেরকে কাজ বুঝিয়ে দেওয়া হয়, বিল্ডিং এর মালিক বুঝিয়ে দেন। কিন্তু ওনারা বারবার বলেছিলেন যে আগের কোন কনস্ট্রাকশন কোম্পানিটা ছিল তাদের কাছ থেকে আমাদের কিছু বিষয় বুঝে নেওয়ার দরকার আছে, তারা কোন দিক দিয়ে কারেন্টের লাইন নিয়েছেন, কোন দিক দিয়ে কোন পাইপ বসিয়েছেন। তখন বলে যে তাদের সাথে কথা বলতে হবে না, মালিক বললেন যে তাদের সাথে কথা বলার দরকার না, আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। তখন তারা বারবার ওই কনস্ট্রাকশন ফার্মের সাথে কথা বলার চেষ্টা করলেও মালিক তাদেরকে কথা বলতে দেন নাই, মালিকই বুঝিয়ে দেন। যাই হোক, তারা যথারীতি কাজ শুরু করে দেয়। কিন্তু মনে একটু সন্দেহ লাগে, কি ব্যাপার তাদের সাথে কথা বলতে দিচ্ছে না কেন। যাই হোক, সন্দেহের পর্যায়ে থাকে, কিন্তু মনে করছে হয়তো বা কোনো কারণে লেনদেনের ঝামেলা ছিল, এই জন্য হয়তো বা কথা বলতে দিতে যাচ্ছেন, এরকমটাই প্রথম দিকে তারা মনে করেছিল। তো আসলে ভাই কাজটা যখন শুরু হয়, তো প্রথম 2 দিন 3 দিন কাজে কোনো সমস্যা হচ্ছিল না। বেসিক্যালি রাসেল ভাই ওখানে কাজের জন্য 150 জন লোক কাজ করতো, মানে 24 আওয়ার্স কাজ চলতো, মানে 3 8 24, 8 ঘন্টা করে 50 জন করে কাজ কন্টিনিউ। মানে এইসব কথা ছিল যে 6 মাসের মধ্যে 25 তলার মানে 25 তলা না, প্রায় 10 তলার কাজটা মানে শেষ করে দিতে, পরে আবার পরবর্তী ধাপে আবার তারা করবে, এই কনস্ট্রাকশন মানে এইভাবে চুক্তিটা ছিল। আসলে কাজটা যখন শুরু হলো, শুরু হওয়ার পর মানে দেখা গেল যে রাতের বেলা সাধারণত কাজের যারা দায়িত্বে থাকে, ঠিক রাতের মানে শিফট অনুযায়ী যখন হয়তো বা কারো সপ্তাহে হয়তো বা 1বার বা 2বার সুযোগ আসে, বা সাধারণত 2বার সুযোগ আছে রাতের বেলা কাজ করার আর কি, ওই শিফটিং হিসাবে আর কি। তো রাতের বেলা কাজ করতে গেলে রাসেল ভাই কিছু বিপত্তি দেখা গেল। সেটা হলো মানে কিছু লোক মানে রাতে যখন মানে কনস্ট্রাকশন কাজগুলো করত, তখন হঠাৎ কেউ মানে নিচে পড়ে যেত, হয়তো পা পিছলে পড়ে গেছে, বিভিন্ন কারণে হতে পারে। পড়ে গিয়ে রাসেল ভাই এমন জায়গায় পড়তো, মানে কনস্ট্রাকশনের কাজে আমরা দেখেছি রড গুলো কিন্তু খাড়া খাড়া করা থাকে, একদম রডের উপরে গিয়ে পড়তো এবং খুব বিভৎসভাবে মারা যেত। তো এইভাবে যখন কয়েকজন লোক মারা গেল, তখন লোকজন রাতের শিফটে কাজ করতে চাইলো না। তখন বলা হলো আমরা রাতের শিফটে কাজ করব না। তখন মালিক বলে আচ্ছা ঠিক আছে, তাহলে 16 ঘন্টা কাজ হবে, তো দিনের বেলায় কাজ হবে, 2 শিফটে কাজ হবে, গভীর রাতে সবাই ঘুমাবে, এইভাবে কাজ ঠিক হলো। কিন্তু রাতের বেলা রাসেল ভাই অনেক জিনিস চুরি হয়ে যেতে পারে, যেন পাহারারও দরকার থাকে। তখন ওই প্লাম্বার হিসাবে যিনি ছিলেন রাসেল ভাই, ওই পাহারার কাজে তাকে একটু নিযুক্ত করা হয় যে আপনি আপনার কাজ তো কম, তাহলে আপনি একটু যদি এই সিকিউরিটির দায়িত্বটা পালন করেন তাহলে আপনি এক্সট্রা একটা বেতন তাকে দেওয়া হবে। তো এই শর্তে উনি সিকিউরিটির দায়িত্বটা অতিরিক্ত হিসাবে নিতে রাজি হলেন। সিকিউরিটির দায়িত্ব যখন উনি নিলেন, উনি নেয়ার পরে রাতের বেলা যখন ডিউটি উনি করছিলেন, তখন হঠাৎ ওনার মনে হলো যে বিল্ডিং এর নিচের থেকে মানে ওনারা তো 3 তলা থেকে মানে 2 তলা কমপ্লিট করার পর 3 তলা থেকে কাজ শুরু করেছিলেন, তখন মনে হলো একদম বেসমেন্টে মানে অনেক লোকের শব্দ, বা মনে হচ্ছে অনেক লোক কথা বলছে, এরকম মানে বিষয়টা তার কাছে মনে হয়। তখন উনি আস্তে আস্তে সাহস করে মানে উনি এবং ওনার সাথে একজন লোক ওনার নিচে যান রাসেল ভাই। কিন্তু নিচে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে কোনো শব্দ নেই। তখন ওনার সাথে যিনি লোক ছিলেন উনি ছিলেন আবার ইন্দোনেশিয়ার একজন লোক। তো উনি আবার তাকে একটু ধমক দিয়ে বললেন যে এত রাতের বেলা এখন উপর থেকে নিচে আসছি, যদি উপরে কোনো কিছু চুরি হয় তাহলে তো আমাদের দোষ হবে, তুমি কি শুনতে শুনেছো, তাড়াতাড়ি উপরে চলো। তখন উনি আবার উপরে চলে যান। কিন্তু রাসেল ভাই উপরে যাওয়ার পরে আবারও শব্দ ওই আব্দুল খালেক সাহেব শোনেন। তখন যখন ইন্দোনেশিয়ার ওই লোককে বলেন চলো আবার গিয়ে দেখে আসি, তখন কিন্তু ইন্দোনেশিয়ার ওই লোকটা যেতে রাজি হয় না। তখন ইন্দোনেশিয়ার ওই লোকটা বলে যে তোমার যদি এতই আগ্রহ থাকে তো তুমি একাই যাও, আমি যাবো না। রাসেল ভাই উনি একাই টর্চ নিয়ে নিচে যান। নিচে যাওয়ার পরে সত্যি তখন ওই শব্দটা মানে মিলিয়ে যায় না, তখন শুনতেছে যে অসংখ্য লোক চিৎকার চেঁচামেচি মানে আর্তনাদ এরকম করছে। তখন এটা শোনার পরে উনি বেশ ভয় পান, ওখান থেকে তাড়াতাড়ি ওখান থেকে চলে আসেন। আসার পরে ওনার মালিককে বলেন যে রাতের বেলা এই বিষয়গুলো মানে শুনেছি। তখন এর মালিক ওনাকে বলেন যে তুমি খবরদার এই কথাগুলো মানে অন্যান্য শ্রমিকের কাছে বলো না, তাহলে তারা ভয় পাবে, তারা কাজ করতে চাইবে না। রাসেল ভাই উনি প্রথম বলে আচ্ছা ঠিক আছে আমি বলবো না। রাসেল ভাই পরে মানে তার 2-3 দিন পরে যখন উনি আবার রাতের একটা শিফটের ডিউটির দায়িত্ব পড়ে ওনার রাতের বেলা, তখন উনি ফিল করছিলেন যে উনি একটা জায়গায় ডিউটি করছিলেন, উনি ফিল করছিলেন ওনার আশেপাশে কিছু কালো ছায়ামূর্তি ঘোরাফেরা করছে। কিন্তু উনি মানে উনি চিন্তা করলেন যে এটা কি হতে পারে, ওনার কি মনের ভুল, রাতে ডিউটি করছে, হয়তো মনের ভুল হতে পারে,
মানে অনেক টেনশন করেন বাড়ি, দেশের বাড়ি নিয়ে, হয়তো ভুল হতে পারে, এটা উনি প্রথম ভুল ভেবে উড়িয়ে দিচ্ছিলেন। কিন্তু মনে হলো যে কে যেন ওনার কানের কাছে এসে ফিস ফিস করে বলছেন যে গো গো গো, মানে চলে যাও চলে যাও, এরকম কথা বলছেন। তো রাসেল ভাই উনি সেটাতেও কোনো গুরুত্ব দেন না শুরুর দিকে। এরপরে রাসেল ভাই বেশ কিছু লোক যারাই রাতের বেলা ডিউটি করে তারাই কানা ঘোষা করে যে রাতের বেলা তারা কিছু শুনতে পায়, মানে কোনো মানুষের উপস্থিতি বা কারো উপস্থিতি তারা টের পায় সেখানে। তো এরপরে মানে এই কথাগুলো যখন একে একে চারদিকে চতুর্দিকে ছড়িয়ে পড়ে যে হ্যাঁ রাতের বেলা এখানে ভুতুরে কিছু শোনা যায়, এবং এই কিছু মানুষ যে মারা গিয়েছিল কিছুদিন আগে, হয়তোবা রাতের বেলা কাজ করার সময় ওরা এই টাইপের কোনো কিছু দেখে ভয় পেয়েছিল, সবার মধ্যে এই টাইপের কথা শুরু হয়ে যায়, অনেকে কাজ ছেড়ে দিয়ে চলে যেতে চায়। তখন মালিক তাদেরকে অনেক বুঝিয়ে শুনিয়ে বলে যে এগুলা কিছু না, এটা এমনিতেই হয়েছে বা অ্যাক্সিডেন্ট, আবার বুঝিয়ে শুনে রাখে। আসলে সর্বশেষ আব্দুল খালিক ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটেছিল সেটা হলো উনি আবার যখন রাতের বেলা ডিউটি করছিলেন তখন আবার নিচ থেকে প্রচুর আর্তনাদ। তখন উনি সাহস করে চিন্তা করলেন যে এবার আমি সত্যি যাই দেখি, এটা কি আমার মনের ভুল নাকি। তো উনি অনেক সাহস করে সত্যি রাসেল ভাই নিচে যান। সেখানে যাওয়ার পরে উনি তখন মানে এতদিন তো শুধু মানে শুনেছেন, তখন চোখে উনি দেখলেন, দেখে যে অসংখ্য লোক সেখানে মানে আর্তনাদ করছে এবং নির্দয়ভাবে কাউকে পেটানো হচ্ছে, কাউকে হত্যা করা হচ্ছে। মানে এটা এক বিভীষিকাময় দৃশ্য, কারো শিরচ্ছেদ করা হচ্ছে, কাউকে ফাঁসি দেওয়া হচ্ছে, এরকম বিভীষিকাময় দৃশ্য সেখানে উনি দেখলেন। ওই দৃশ্য দেখে উনি ওখানে সেন্সলেস হয়ে পড়ে যান। সকালবেলা যখন ওনাকে উদ্ধার করা হয় তখন উনি সব বিষয়গুলো খুলে বলেন এবং উনি ওনার মালিককে বলেন উনি আর কাজ করবেন না। তখন ওনার মালিক অনেক তাকে রাখার জন্য চেষ্টা করে, কিন্তু উনি বলেন না, উনি কিছুতে আর কাজ করবেন না। তখন উনি আবার দেশে ফিরে আসেন। রাসেল ভাই পরবর্তীতে আব্দুল খালিক ভাই যেটা জানতে পেরেছিলেন সেটা হলো ওই যে মানে ওই ওনার যে বিল্ডিং এর কাজটা 2 তলা করে মানে শেষ হয়ে গেছিল, এর আগের আর একটা কোম্পানি কাজ শুরু করেছিল, সেটা একটা মালয়েশিয়ান কোম্পানি। মালয়েশিয়ান কনস্ট্রাকশন কোম্পানিটা কাজ শুরু করলেও ওনারা ওই কনস্ট্রাকশন কোম্পানির প্রায় 27 জন লোক সেখানে মারা যায়, যার কারণে শ্রমিকরা কাজ করতে অসম্মতি জানায় এবং ওই কোম্পানিটা আর কাজটা কন্টিনিউ করতে পারে না। 2 তলা পর্যন্ত করে ওখানে কাজটা শেষ করে রাখে। তারপরে 5-6 বছর পরে আবার তুরস্কের একটা কোম্পানির কাজটা মানে কনস্ট্রাকশন কোম্পানির কাজটা দায়িত্ব পায় এবং তারা এই কাজটা শেষ করার জন্য হাত দেয়। তাছাড়া পরবর্তীতে আব্দুল খালিক ভাই উনি খোঁজ খবর নিয়েছিলেন যে ওইটা শুধু 4 তলা পর্যন্ত পরবর্তীতে করা সম্ভব হয়েছিল। এরপর থেকে ওই পাদাং নামক স্থানে ওই বিল্ডিংটা 25 তলা বিল্ডিংটা 4 তলা করেই ওর কাজটা সমাপ্ত। আজ পর্যন্ত আমি শুনেছি যে ওটা 4 তলাই রয়ে গেছে। এটা ছিল রাসেল ভাই ফার্স্ট স্টোরি। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। রাসেল ভাই এখন যে ঘটনাটা আমি বলবো এটা আমাদের রাজবাড়িরই একটি ঘটনা। তো ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল তার নাম হচ্ছে জালাল। আচ্ছা, উনি পেশায় একজন নির্মাণ শ্রমিক। তো উনি ওনার বাসা হচ্ছে সূর্যনগর। জি, তো উনি সাধারণত কাজের জন্য রাজবাড়ী শহরেই আসতেন। রাজবাড়ী এসে সারাদিন কাজ করতেন। রাসেল ভাই ওই সময়ে, এই ঘটনাটার সময়টা একটু বলি, ঘটনাটার সময় ছিল 2002 সালের দিকের ঘটনা। আচ্ছা, ওই সময়ে রাতের বেলা একটি ট্রেন মানে রাজবাড়ী থেকে মানে রাজবাড়ী না একদম দৌলতদিয়া ঘাট থেকে ঈশ্বরদী পর্যন্ত যেত, মাঝখানে রাজবাড়ী হয়ে সূর্যনগর হয়ে ঈশ্বরদী যেত। ওনার বাড়ি যেহেতু সূর্যনগর, উনি যে কাজটা করতো যে অনেক সময় ওনার কাজ করতে করতে যখন দেরি হয়ে যেত উনি ওই ট্রেনটাতে চড়ে রাতের বেলা বাড়িতে যেতেন। মাঝে মাঝে উনি ট্রেনে বাড়িতে যেতেন। একদিন রাসেল ভাই উনি সকালবেলা যখন কাজ করার জন্য ওনার যে গ্রাম সূর্যনগর থেকে যখন রাজবাড়ী শহর থেকে আসছিলেন, হঠাৎ করে উনি খবর পেলেন যে ওনার পার্শ্ববর্তী গ্রামের একটি ছেলে সে সুইসাইড করেছে, গলায় ফাঁস লাগিয়ে সুইসাইড করেছে। তো তখন উনি আর ওই বিষয়টা নিয়ে অত, যেহেতু মানে ওনার কাজের সময় হয়ে যাচ্ছিল, তাড়াতাড়ি যেতে হবে, তো উনি আর ওইটা নিয়ে অত মাথা ঘামানোর সময় পান নাই আসলে। তো যার কারণে উনি তাড়াতাড়ি রাজবাড়িতে চলে আসেন। রাসেল ভাই রাজবাড়িতে আসার পরে উনি ওই দিন ওনার কাজ শেষ করতে করতে দেরি হয়ে যায়। যখন ওনার কাজ শেষ করতে করতে দেরি হয়ে গেল তখন উনি চিন্তা করলেন যে যেদিন দেরি হয়ে যায় সাধারণত আমি ট্রেনে বাড়িতে যাই, আজকে রাত 10টার সময় ওই ট্রেনটা আসলে তখন আমি যাবো। রাসেল ভাই রাত 10টা যখন বেজে গেছে দেখে ট্রেন আর আসে না, অনেকক্ষণ 1 ঘন্টা 2 ঘন্টা করতে করতে রাত প্রায় 1টা বেজে গেল। তখন শোনে যে ট্রেনটা আসলে তার আগের স্টেশনে পড়ে গেছে, মানে লাইনচ্যুত হয়েছে, এই জন্য ট্রেনটা আসতে অনেক দেরি হবে।
তখন উনি বুঝতে পারলেন যে আজকে হয়তো বা আমার ট্রেনে যাওয়া সম্ভব হবে না, আর যেহেতু রাজবাড়ী স্টেশন থেকে সূর্যনগরের দূরত্ব কিন্তু রাসেল ভাই খুব বেশি না, মাত্র 3 কিলোমিটার হবে। তো চিন্তা করেন যে তাহলে আমি এই পথটা পাই হেঁটে চলে যাই। আচ্ছা। তখন উনি চিন্তা করলেন যে রেলের পাশ দিয়ে না হেঁটে উনি মানে যে রাস্তাটা ছিল আর কি, মানে পায়ে হাঁটার যে রাস্তাটা, পাকা রাস্তা, উনি ওই দিক দিয়েই যাবেন এটা উনি চিন্তা করলেন। তো উনি হাঁটা ধরলেন আর কি। হাঁটতে হাঁটতে রাসেল ভাই রাজবাড়িতে রাজবাড়ি গভর্নমেন্ট কলেজ যেটা রয়েছে, গভর্নমেন্ট কলেজের পাশেই একটি বহু আগের একটি লাশ কাটা ঘর রয়েছে। এটা আমি রাসেল ভাই এর আগেও বেশ কয়েকটা ঘটনা শেয়ার করেছিলাম, ওই লাশ কাটা ঘরেরই বেশ কয়েকটা ঘটনা আমি শেয়ার করেছিলাম অনেকদিন আগে আর কি। তো আজকে ওই লাশ কাটা ঘরেরই সেকেন্ড মানে অন্য একটা স্টোরিটা আমি শেয়ার করব। তো উনি যখন রাসেল ভাই লাশ কাটা ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন ওই সময়, তখন হঠাৎ উনি দেখলেন যে ওখানে বেশ লাশ কাটা ঘরের সামনে বেশ একটু জটলা। তখন উনি চিন্তা করলেন যে জটলাটা কিসের। তখন উনি চিন্তা করলেন হয়তো বা উনি যখন সকালবেলা বাড়ি থেকে বের হয়েছিলেন, বের হওয়ার সময় যে পার্শ্ববর্তী গ্রামের একটা ছেলে মারা গিয়েছিল বলে উনি শুনেছিলেন, উনি চিন্তা করলেন হয়তো বা এই লাশের লোকজনই এখানে, আমি একটু ওখানে কাছে গিয়ে শুনে আসি যে আসলে এই লাশটা ওই ছেলের কিনা। তো উনি একটু কৌতূহল হয়ে ওখানে যান, ওখানে গিয়ে বলেন যে এই লাশটা কি ওই ছেলের? তখন ওরা বলে হ্যাঁ এই লাশটা ওরই, ভিতরে লাশ কাটা হচ্ছে। তখন উনি বলে যে কি ব্যাপার, আপনাদের কাউকে তো চিনলাম না, আপনারা কি ওই গ্রামেরই? বলে না আমরা কেউই ওই গ্রামের না। বলে তাহলে কি ওর পরিবারের আত্মীয় স্বজন কেউ এখানে আসে নাই? তখন উনি বলে যে না, পরিবারের আত্মীয় স্বজন কেউ আসে নাই। ওখানকার যারা উপস্থিত লোকজন বলে যে আমরা তারই আত্মীয় স্বজন, দূর দূরান্ত থেকে এসেছিলাম, আমরাই এর সাথে রয়েছি, আমরাই এই লাশটা নিয়ে আবার গ্রামে ফিরে যাব। তখন উনি চিন্তা করলেন যে যেহেতু তারা গ্রামে যাবেন, উনি একা মানুষ, একটা কাজ হয় যে আমি একবার শেষ করে এদের সাথেই বাড়িতে যাই। উনি এই চিন্তা করে বলেন যে ভাই আমি কিছু মনে না করলে আমি কি এখানে থাকতে পারি? তখন সবাই বললেন যে না আপনি চলে যান। বলেন না আমি একটু থাকি, আমি একা আছি, আপনাদের সাথেই আমি যেতাম। তখন তারা বললো আচ্ছা ঠিক আছে থাকেন। তো রাসেল ভাই একটা কথা বলে নেওয়া ভালো, ওই জালাল ভাই যিনি, উনি আবার নামাজ কালামি ছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, উনি সুন্নতি পোশাক পরতেন এবং মুখে দাড়িও ছিল ওনার। তো উনি ওখানে ছিলেন। কিছুক্ষণের মধ্যে রাসেল ভাই হঠাৎ করে ওই জালাল ভাই খেয়াল করলেন যে লাশ কাটা ঘরের দরজাটা আস্তে 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 ফাঁকা হয়ে গেল। তখন উনি দেখতে পেলেন যে ঘটনাটা সেটা হলো যে লাশ কাটা হচ্ছে, কিন্তু যার লাশ কাটা হচ্ছে এবং যারা কাটছে সবার চেহারা রাসেল ভাই একরকম। আচ্ছা। যেমন ওনার বর্ণনা অনুযায়ী ওখানে যারা লাশ কাটছিল কারো মাথায় চুল ছিল না, গোফ দাড়ি কিচ্ছু ছিল না, মনে হচ্ছে একদম ক্লিন ভাবে মাথাটা মানে কামানো, দাড়ি কামানো, গোফ কামানো, এবং সবাই ছিল ফর্সা, ধবধবে ফর্সা। এবং রাসেল ভাই লাশ যেটা কাটা হচ্ছে এবং সেটার চেহারাও ওই ঠিক যারা কাটছে ওদের একই রকম চেহারা সবাই। এটা দেখে উনি মারাত্মক ভয় পান। মারাত্মক ভয় পারে উনি ওখান থেকে চলে যাবেন। এমন সময় তারা বলে কি ভাই আপনাকে তো শুরুতেই বলেছিলাম চলে যেতে, এখন কেন যেতে চাচ্ছেন? এখন তো যেতে পারবেন না, এখন থাকেন, লাশের জানাজাটা করে তারপর আপনাকে যেতে হবে। তখন উনি তাদেরকে অনুনয় বিনয় করে যে না ভাই আমি চলে যাই। বলে না যেতে পারবেন না, লাশের জানাজা অবশ্যই করে যেতে হবে আপনাকে। রাসেল ভাই কি আর করা, উনি আল্লাহর নাম স্মরণ করছেন বসে বসে। তো ঘন্টা খানেকের মধ্যে লাশ কাটা শেষ হয়ে যায়। লাশের লাশ কাটা ঘর থেকে লাশটা বের করে নিয়ে আসা হয়। বের করে নিয়ে আসার পরে সবাই বলে যে ওনাকে বলে জালাল সাহেবকে যে এই লাশকে আপনি এখন গোসল দিবেন। বলে গোসল দেবো, গোসলের আনুষঙ্গিক জিনিস পাবো কই? বলে সব আমরা এখানেই রেখেছি, এইখানেই গোসল দিবেন, লাশটা আমরা নিয়ে গিয়েই দাফন করে দিব। তখন রাসেল ভাই মানে আপনি বোঝেন যে মানে একটু চিন্তা করলে, আমরা যদি একটু চিন্তা করি যে একটু আগে যাকে দেখা গেল যে সবাই একই চেহারার লাশ কাটছে এবং যার লাশ কাটছে তার চেহারাও একই রকম, যারা কাটছে তাদের মতো, সেই লাশকে গোসল দেয়া এটা কিন্তু খুব সাহসিকতার একটা ব্যাপার এবং অত্যন্ত ভয়েরও ব্যাপার বটে। রাসেল ভাই উনি সাহস সঞ্চয় করে উনি ওই লাশকে গোসল দিলেন। লাশকে গোসল দেওয়ার পরে তাকে কাফন পরালেন। কাফন পরানোর পরে তখন তার জানাজাটাও পড়ালেন। জানাজা পড়ানোর পর সবাই বলল যে এইবার চলেন আমরা গ্রামের দিকে যাব, আপনার সূর্যনগর গ্রাম, সেই গ্রামের দিকে এখন আমরা যাব। তখন আসলে ওখানে একটা কাঠের খাটিয়া রাখা ছিল, খাটিয়াতে লাশটা তোলা হলো। সবাই যাচ্ছে এবং সবাই উচ্চ স্বরে কালেমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
এটা পড়তে পড়তে যাচ্ছি। রাসেল ভাই জালাল সাহেবের কাঁধে যখন খাটিয়ার একটা কাঠ ওনার কাঁধে রাখা ছিল, উনি খেয়াল করছিলেন যে মনে হয় খাটিয়াটা আস্তে আস্তে ভারী হয়ে যাচ্ছে। তখন উনি চিন্তা করলেন যে ভারী হতে পারে, হয়তো আমি কিছুক্ষণ বহন করছি এই জন্য আমার কাছে ভারী মনে হচ্ছে। তখন উনি চিন্তা করলেন, আরেকটু খেয়াল করলেন যে না, উনি যেহেতু নির্মাণ শ্রমিক, উনি ইট সুরকি অনেক টানেন, সুতরাং এই লাশের খাটিয়া এতটুকু টেনে ওনার কাঁধ ভারী হওয়ার কথা নয়। ওনার সাথে আর একটা বিষয় হলো খাটিয়াটা আস্তে 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 আরো বেশি ভারী হয়ে আসছে। তখন উনি পাশের যে লোকগুলা ছিল তখন বলছে, ভাই আমি তো আর লাশটা বহন করতে পারছি না। তখন বলে যে না, আপনি লাশটা ছাড়তে পারবেন না, আপনাকে এটা বহন করেই যেতে হবে। ভাই এটা খুব ভারী হয়ে গেছে। ভারী হয়ে গেছে, কোনো সমস্যা নেই, ওনারা বলছিলেন যারা সাথে ছিল, ভারী হয়ে গেছে কোনো সমস্যা নেই, লোক আসছে, লোক এসে ধরবে। তখন বলছে লোক এসে কোথায় ধরবে, মানে যে কাঠ, এই কাঠটা তো ছোট, মাত্র 2-3 জন কাঠ লাগাতে পারবে বলে। তখন রাসেল ভাই উনি খেয়াল করলেন জালাল সাহেব যে ওই কাঠটা আস্তে আস্তে বড় হচ্ছে এবং কোথা থেকে যেন, যে কাঠটা কাঁধের উপরে থাকে, কাঠটা কাঁধের উপরে থাকে আর কি, কোথা থেকে যেন আশেপাশ থেকে 5-6 জন করে লোক আসছে আর ওই কাঁধের সাথে ওই মানে কাঠটা নিজের কাঁধের সাথে ঠেকাচ্ছে, আর ওই কাঠটা আস্তে আস্তে লম্বাই হচ্ছে। আর রাসেল ভাই জালাল সাহেবের বর্ণনা অনুযায়ী যত লম্বা হচ্ছে কাঠটা, লাশের ওই খাটিয়াটা তত ভারী হচ্ছে, তত ভারী হচ্ছে। একটা সময় উনি আর সহ্য করতে পারলেন না ভার, তখন উনি এই খাটিয়াটা ছেড়ে দিয়ে এক লাফ দিয়ে পিছন দিকে সরে গেলেন যে না, আর সহ্য করতে পারছি না আমি এই ভার। তখন রাসেল ভাই উনি দেখলেন একটু আগে যে লাশটি কাটা হচ্ছিল, সেই লাশটি মানে খাটিয়ার উপরে বসে আছে এবং তার শরীরে যে কাটা দাগগুলো একটু আগে কাটা মানে সেলাই করা হয়েছে সেগুলো স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে এবং খুব বড় বড় চোখে জালাল সাহেবের দিকে তাকিয়ে আছে। রাসেল ভাই তখন আর এই দৃশ্যটা জালাল সাহেব সহ্য করতে পারলেন না, তখন উনি ওখানে সেন্সলেস হয়ে পড়ে যান। সকালবেলা উনি নিজেকে আবিষ্কার করেন সূর্যনগর, অত্যন্ত পুরাতন একটি কবরস্থান, এটা এখনো কবরস্থানটা আছে, এটা সূর্যনগর রেল স্টেশনের ঠিক পাশে। যারা সূর্যনগর বাড়ি আছে তারা হয়তোবা এটা আপনারা অবশ্যই চিনবেন। সূর্যনগর রেল স্টেশনের একদম পাশে একটি কবরস্থান রয়েছে, একদম গ্রামীণ কবরস্থান, অনেক পুরাতন একটা কবরস্থান। ওই কবরস্থানে উনি নিজেকে আবিষ্কার করেন। আবিষ্কার করার পর রাসেল ভাই ওনার সমস্ত শরীরে, উনি যেটা দেখেন সমস্ত শরীরে বড় বড় মানে মানে দাগ হয়ে আছে, মনে হচ্ছে ওনার সমস্ত শরীরে কোনো পিঁপড়া জাতীয় কোনো প্রাণী কামড়িয়েছে। অথচ ওইখানে কিন্তু ওই ধরনের ওনাকে সমস্ত শরীরে কামড়ানোর মতো ওই ধরনের উনি ঘুম থেকে উঠে কোনো কিছু উনি অস্তিত্ব খুঁজে পান নাই। পরবর্তী রাসেল ভাই উনি খোঁজ খবর নিলেন যে পার্শ্ববর্তী যে মারা গিয়েছিল সে তাকে আসলে লাশ কাটা হয়েছিল কিনা। তখন উনি খবর নিলেন না, তার আসলে লাশ কাটা হয় নাই, তাকে ফাঁসি দেওয়ার মারা যাওয়ার পরে স্থানীয় চেয়ারম্যানরা পুলিশের কাছ থেকে অনুমতি নিয়ে তাকে লাশ ময়না তদন্ত ছাড়াই তাকে দাফন দিয়েছিল। যেহেতু সে সুইসাইড করেছে এবং সেটা প্রমাণিত ছিল, এই জন্য ময়না তদন্তের প্রয়োজন হয় নাই। মানে পুলিশকে সেটা অনেক রিকোয়েস্ট করে তাদের কাছ থেকে অনুমোদন নিয়ে সেটা দাফন করে। তার মানে রাসেল ভাই এখানে একটা বিষয়, সেটা হলো তাহলে উনি যে দেখলেন কাদেরকে দেখলেন ওইখানে, এবং একই চেহারার লাশ, একই চেহারার লোক, যারা লাশ কাটছে তাদের চেহারাও যেরকম, যার লাশ কাটছে তার চেহারাও সেরকম। এই ঘটনাটি রাসেল ভাই উনার কাছ থেকে শোনা, জালাল সাহেবের কাছ থেকে। উনি এখনো নির্মাণ শ্রমিকের পেশায় আছেন, এখন উনি রাজমিস্ত্রির দায়িত্ব পালন করেন। তো এটাই ছিল রাসেল ভাইয়ের ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ রাসেল ভাই। ইউ আর মোস্ট ওয়েলকাম। অনেক চমৎকার একটা ঘটনা শুনলাম আমরা, এবং এই ঘটনাটি আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। আরো একবার আপনাদেরকে জানিয়ে দিই, যদি আপনারা লিখতে চান তাহলে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurt.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দেন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। ওকে, আর ঘটনাটা যার কাছ থেকে শুনেছি তিনি একজন ট্রাক ড্রাইভার। আচ্ছা, আমি একদিন মানে আমার বাসা তো রাজবাড়ি, আমি রাজবাড়ি থেকে আসছিলাম, গলন্দ মোড় থেকে আমি একটা যশোর থেকে আসা বাসে উঠি যে আমি ওই বাসে ঢাকা যাব আর কি। তো আমার পাশে যিনি বসেছেন উনি বারবার খালি ড্রাইভারের গাড়ি চালানোর সমালোচনা করছেন, যে ড্রাইভার কিভাবে গাড়ি চালায়, এটা এইভাবে করতে হবে। আমি বললাম যে আপনি কি গাড়ি চালাতে পারেন? বলে হ্যাঁ, আমি তো অনেকদিন ধরে ট্রাক চালাই,
আমি তখন বললাম যে আপনি কোন রুটে ট্রাক চালান? তখন বললো যে আমি ঢাকা থেকে জাফলং ওই পাথর আনা নেওয়া করে উনি আর কি ট্রাকে। তখন আমি মনে করলাম যে ট্রাক ড্রাইভাররা তো রাতের বেলা অনেক সময় গাড়ি চালা, অনেক কিছু দেখে। তখন আমি ওনাকে বললাম যে আপনার কাছে কোনো ভয়ের ঘটনা আছে? তখন বললেন হ্যাঁ, ওনার জীবনে একটাই ভয়ের ঘটনা আছে, তো সেটা আমি শুনেছি, সেটা আমি আজকে শেয়ার করতে চাই। তো ঘটনাটি সেটা হচ্ছে যে এটা ঘটনা 80-র দশকে। উনি তখন ছোট ছিলেন, উনি ট্রাকের হেল্পার, প্রথম ছিলেন হেল্পার আর কি, হেল্পার ছিলেন। তো উনি ওনার ওস্তাদের সাথে ওই ট্রাকে জাফলং থেকে পাথর নিয়ে আসতেন, ঢাকাতে নিয়ে আসতেন আর কি। তো এটাই ছিল ওনার কাজ। তো একদিন জাফলং থেকে রাতের বেলা যখন ট্রাকটা লোড করা হয় পাথরের, তখন এলাকার কিছু লোক ওইখানে যারা পাথর শ্রমিক যারা ছিল, তখন তারা বললো ভাই একটা মানে আমাদের এখানে একটা ডেড বডি আছে, আমাদের এক শ্রমিক মারা গেছে হঠাৎ করে স্ট্রোক করে। তো এর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আপনি যখন যাবেন তখন ব্রাহ্মণবাড়িয়াতে আমরা 2 জন লোক দিয়ে দিচ্ছি, এদেরকে নামিয়ে দেবেন। এটা মানবিক মানে দিক চিন্তা করে। তখন ওনারা রাজি হচ্ছিলেন না। তারপরে পাথর শ্রমিকরা ওনাদেরকে কিছু টাকা দেওয়ার করলেন যে এই টাকাটা নেন। তখন দেখলো যে ভালোই তো, মানে এই পাথর নিয়ে যত টাকা হবে লাভ হবে, ওই লাশ নিয়ে মানে ওই পরিমাণ টাকা হবে। তখন ওনারা ওই লোভে পড়ে রাজি হলেন আর কি। আর যেহেতু ওই শ্রমিকগুলো ওদের সাথে আগে থেকে পরিচিত ছিল, যেহেতু সবসময় পাথর আনা নেওয়া করতেন, এই জন্য না করতে পারেন নাই। ওনারা 2 জন লোক, পাথর লোডই মানে পাথর দিয়ে ট্রাকটা লোড করা ছিল, পিছনের ওই অংশে ওনারা ওঠেন আর কি, এবং লাশটা কাফনে মোড়ানো ছিল। তো ওনারা 2 জন ট্রাকের উপরে লাশ সহ বসেন, 2 জন শ্রমিক এবং ওই হেল্পার এবং ড্রাইভার ওর গাড়ির ভিতরে ছিল। তখন ওনারা যখন ট্রাক নিয়ে আসছেন, তখন যারা জাফলং এর ওদিকে আসা যাওয়া করেন, তখন আপনারা হয়তো দেখে থাকবেন ওখানে জৈন্তাপুর নামক একটা বাজার আছে। যাওয়ার সময় মানে জাফলং এর আগে জৈন্তাপুর পরে। তো জৈন্তাপুরে এসে ট্রাক ড্রাইভাররা এখনো দেখবেন ওখানে হোটেল আছে, ওনারা ওখানে খাওয়া দাওয়া করেন রাতের বেলা, মানে মোটামুটি সারা রাতি খোলা থাকে। তো তখন অত ভালো ছিল না, ছোটখাটো হোটেল ছিল আর কি ওখানে। তো জৈন্তাপুরের থেকে ওনারা খাওয়া দাওয়া শেষ করে যখন ট্রাক নিয়ে আবার সামনের দিকে এগোতে থাকলেন, তখন যিনি ট্রাক ড্রাইভার মনে করেন যে জৈন্তাপুর, ওনার তো স্মোক করার অভ্যাস ছিল, জৈন্তাপুর থেকে তো মানে সিগারেট কিনতে ভুলে গেছে, আমার তো একটা সিগারেট খাওয়া দাওয়া। তখন তার হেল্পার অবস্থা, সামনে তো বাজার আছে, কোনো না কোনো দোকান তো অবশ্যই খোলা পাওয়া যাবে, রাত হলেও খোলা থাকে, তো আপনি ওখান থেকে কিনে নিয়েন। ভালো আইডিয়া। তো ওনারা চিন্তা করলেন সামনের বাজার থেকে কিনে নেব। সত্যি বাজারে দূর থেকেই দেখা যাচ্ছিল কয়েকটা দোকান, ছোট দোকান খোলা ছিল। ওখানে যারা রাতে বাজারে যারা পাহারাদার থাকে ওনারাও ছিল। তখন ওনারা যখনই ওই ট্রাকটা বাজারের কাছাকাছি এসেছে, দোকানদার পাহারাদার যে যেখানে ছিল ওই ট্রাকটা দেখেই মানে পরিমরি করে যে যেদিকে পারে দৌড় দিয়ে চলে যাচ্ছে। ওনারা খুব অবাক হলেন যে কি ব্যাপার, আমরা মানে বাঘ না ভাল্লুক, আমরা এখানে আসার আগে এরা সবাই দৌড় দিয়ে চলে গেল, ঘটনা কি? তখন উপরে দেখেন যে না, 2 জন লোকও ঠিক আছে, লাশও ঠিক আছে, সবই ঠিক আছে। তো সমস্যাটা কি? ওনারা কিছুতে সমস্যা ধরতে পারলেন না। তখন চিন্তা করেন হয়তো হবে অন্য কিছু, ভয় পেয়েছে। তখন ওনারা আবার ট্রাক নিয়ে চলা শুরু করলেন, মনে করেন সামনে অন্য কোনো বাজার থেকে হয়তো সিগারেট কিনে নেবেন। সামনে যে বাজারে গেলেন এক সেম ঘটনা, একই রকম ঘটনা, সবাই পালিয়ে যাচ্ছে। ওনাদের ট্রাক যে যেখানে মানে দেখা মাত্রই যে যেদিকে পারছে রাতের অন্ধকার মানে দৌড়ে পালিয়ে যাচ্ছে। ওরা আবারও চেক করে না, লাশও ঠিক আছে, 2 জন লোকও ঠিক আছে। ওই 2 জন লোকও কিছু বুঝতে পারছে না যে কি ব্যাপারে এভাবে লোকজন পালিয়ে যাচ্ছে কেন। যাই হোক, আবার ওনারা ট্রাক চালানো শুরু করলেন। সামনে একটা ট্রাক আসছিল ওনাদের অপোজিট পাশ থেকে। ওই ট্রাকের ড্রাইভার ওনাদের ওই ট্রাকটা দেখে উনি ট্রাক অ্যাক্সিডেন্ট করে বসেন, মানে আগত যে ট্রাকটা। এবং ওটা কোনো মেজর অ্যাক্সিডেন্ট ছিল না, মানে রাস্তা থেকে একটু সাইডে চলে আসে। যাই হোক, বাট ওনাদেরকে দেখে কি করে, এবং ওনারা ওই ট্রাকটা আবার সামনে থামিয়ে নেমে আসেন যে কি ব্যাপার, কি হলো। ওনাদেরকে দেখে ওই ট্রাকের ড্রাইভার এবং হেল্পার যে যেখানে ছিল ওনারাও দৌড়ে পালিয়ে যাচ্ছে। ওনারা কিছুতেই বুঝতে পারছেন আসলে ঘটনাটা কি হচ্ছে ওনাদের সাথে। যাই হোক, উনি তো সিগারেট কিনতে পারলেন না এই ঘটনার কারণে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সিলেট শহরের কাছাকাছি যখন ওনারা এসেছেন, তখন ওখানে পুলিশের আবার চেকপোস্ট আছে, পুলিশের চেকপোস্ট আছে। তো পুলিশের সদস্যরা ওনারা দূর থেকে ইশারা দিচ্ছেন যে গাড়িটা স্লো করার জন্য। তো ওনারা গাড়ি স্লো করবেন, কিন্তু গাড়িটা যখনই পুলিশ সদস্যদের কাছাকাছি চলে এসেছে 100 গজ দূরে, তখন ওনারা খেয়াল করেছেন যে ওই পুলিশ সদস্যরাও ওনারাও যে যেখানে পারে ছুটে চলে যাচ্ছে, ওনারা এখানে দাঁড়াচ্ছেন না। এবং ওই বাজারে একজন মানে খুব বৃদ্ধ একজন মানে নাইট গার্ড ছিল, উনি আর পালাতে পারেন নাই, উনি অজ্ঞান হয়ে পড়ে যান। ওনারা ট্রাক থেকে নেমে আসেন,
নেমে আসার পরে কোনো কারণ বুঝতে পারছে না। শেষে ওই যেহেতু হাতের কাছে একজন পাওয়া গেছে সেন্সলেস অবস্থায়, তাকে একটু পানি টানি ছিটা দিয়ে তাকে করা হয়। তখন উনি জ্ঞান ফিরে বলতেছেন, এই তোমরা ট্রাকে কাকে নিয়ে আসছো? বলে, কেন, আমরা তো ট্রাকে পাথর নিয়ে আসছি এবং একটা লাশ আছে, সাথে 2 জন আছে। বলে, না, তোমরা তো শুধু লাশ নিয়ে আসো নাই, তোমরা তো বিশাল আকৃতির সব দানব নিয়ে আসছো ট্রাকে করে। বলে, এটা কিভাবে সম্ভব? বলে, হ্যাঁ, তুমি যখন ট্রাক নিয়ে আসছিলা তখন আমরা দেখতে পাচ্ছিলাম তোমার ট্রাকের উপরে 3-4 জন বিশাল আকৃতির ভয়ঙ্কর চেহারা দানবের মতো, এবং তোমাদের ট্রাকের 2 পাশে, মানে ট্রাকের যে 2 পাশে 2টা জানালা থাকে, 2টা জানালার পাশে 2 জন দানব দাঁড়িয়ে আছে, এরকম ভয়ঙ্কর চেহারার 2 জন দাঁড়িয়ে আছে। তো এটা দেখেই তো আমি সেন্সলেস হয়ে গেছি, দৌড়াতে পালাতে পারিনি। আর যারা যদি দেখেছে তারা মনে হয় এই কারণে দৌড়ে পালিয়ে গেছে ভয়ে। তখন ওনারা চিন্তা করলেন যে যদি এই ব্যাপার হয় তাই দেখি তো লাশটা কোথায়। ওনারা তখন গিয়ে দেখেন লাশও নাই, ওই 2 জন ব্যক্তিও নাই। তখন ওনারা খোঁজা শুরু করলেন, সবাই মিলে খোঁজা শুরু করলে তখন দেখলেন ওই 2 জন লোক কিছু একটু দূরেই, মানে সেন্সলেস অবস্থায় পড়ে আছে ট্রাকের উপরে লাশের সাথে যে 2 জন ছিল, যে 2 জন শ্রমিক ছিল। তো ওনাদেরকে আবার জ্ঞান ফিরে আনা হয়। তো ওনাদেরকে জিজ্ঞেস করে কি হয়েছে, ওনারা বলেন, আমরা কিছুই বলতে পারবো না, খালি হঠাৎ মনে হলো মানে কেউ যেন আমাদের গলা ধরে ধাক্কা দিয়ে ট্রাকের উপর থেকে ফেলে দিল, এবং তারপরে আর আমাদের কিছু মনে নাই। তখন বলে, তাহলে লাশটা কোথায় গেল, লাশটা খুঁজি এখন। তখন আরো কিছু আশেপাশের লোকজনকে ডেকে নিয়ে আসা হলো, সবাই মিলে লাশ খোঁজাখুঁজি, মানে যে যেভাবে পাচ্ছে খুঁজছে। ওনারা বেশ অনেক দূরে দেখলো যে বড় আকৃতির, মানে অস্বাভাবিক রকমের বড় কয়েকজন মানুষ কি যেন নিয়ে যাচ্ছে, সাদা সাদা কি যেন। ওনারা দৌড়ে সেখানে চলে যান, অনেক চেষ্টা করেন সেখানে যাওয়ার জন্য, মাঠের মধ্যে দিয়ে দৌড়াদৌড়ি শুরু করেন। তো ওনারা দেখছিলেন যে ওই লাশটির মাথা ধরেছে সামনে একজন ব্যক্তি, মাথা ধরে আছে, যেমন আমরা খাটিয়াতে দেখি যে 4 জন ব্যক্তি চারপাশে ধরে আছে, ঠিক সেম, মানে মাথাটা একজন ধরে আছে 1 হাত দিয়ে, 2 হাত 2 জন ব্যক্তি ধরে আছে, 2 পা 2 জন ব্যক্তি ধরে আছে। ওনার পিছন থেকে বলেন, এই তোমরা কে, দাঁড়াও, লাশ নিয়ে কোথায় যাচ্ছ? তখন ওনারা আর পিছন দিকে তাকালেন না। তারা খেয়াল করলেন যে 2 হাত ধরে যেই জন ছিল এবং 2 পা ধরে যেই 4 জন ছিল এবং মাথা ধরে জন ছিল, ওনারা একজন ডান পাশে একজন বাম পাশে, 2 জন হেঁটে চলে যাচ্ছে, এবং যে যেভাবে লাশটা হাতে ধরা ছিল, যার হাত যার ধরা ছিল, উনি হাত ছিঁড়ে নিয়ে চলে গেলেন, আর একজন আর এক হাত ছিঁড়ে নিয়ে চলে গেলেন, 2 জন 2 পা ছিঁড়ে নিয়ে 4 জন 4 দিকে চলে গেলেন, এবং মাথা যিনি ধরেছিলেন উনি মাথা ছিঁড়ে নিয়ে সামনের দিকে চলে গেলেন। এবং ওনারা যখন হেঁটে যাচ্ছিলেন তখন ওনারা, মানে যিনি গল্প আমাকে করেছেন উনি মনে হচ্ছিল যে সিঁড়ি দিয়ে যেমন মানুষ হেঁটে মানে আস্তে আস্তে উপরে ওঠে, মনে হচ্ছে আকাশে সিঁড়ি লাগানো আছে। ওনারা হেঁটে হেঁটে ওই লাশের ওই খণ্ডিত অংশগুলো নিয়ে ওনারা হেঁটে হেঁটে উপরে চলে মিলিয়ে গেলেন, এবং ওই লাশটি মাথা হাত পা বিহীন অবস্থায়, ওই কাফন ছিল শরীরের সাথে, ওই অবস্থায় পড়ে থাকলো। তখন ওনারা চিন্তা করেন যে এই ভয়ঙ্কর এই লাশটি নিয়ে আমরা কিভাবে ওনার ফ্যামিলির কাছে যাবো। যদিও ওই ব্যক্তির কোনো পরিবার ছিল না, উনি একাই ছিলেন, ওনার দুঃসম্পর্কে কিছু আত্মীয় ছিল, ওখানকার স্থানীয় লোকজন জানতো ওনার বাড়ি ব্রাহ্মণবাড়ি, এতটুকু শুধু জানতো। যে আমরা যে জৈন্তাপুর সিলেটের যেখানে দেখি আর কি, এখনো যারা যাবেন ওখানে, আমরা জানি যে রাজা গৌর গোবিন্দের সাথে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ওখানে কিন্তু একটা যুদ্ধ হয়েছিল, এবং ইতিহাস যারা জানেন তারা জানেন যে এটা ছিল 2016 সালের একদম শেষ দিকে। তখন আমি আপনার ওয়ার্ল্ডের একটা রিনাউন্ড মাল্টিন্যাশনাল কোম্পানি, একটি কুরিয়ার কোম্পানিতে আমি চাকরি করতাম, সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে এয়ারপোর্টে আমি জব করতাম। তো তখন আমাদের ওই কোম্পানিটা তখন আবার আরেকটা মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে মার্জ হয়ে যায়, মানে ওইটা কিনে নেয় আর কি। তো কিনে নেওয়ার ফলে যেটা হয়, মানে রেগুলার অনেক শিপমেন্ট আসতো, ওই শিপমেন্ট গুলো আবার আমাদের যিনি এয়ারপোর্ট মানে যিনি ম্যানেজার ছিলেন ওই স্যারকে আবার এগুলো অনেক কষ্ট করে আবার মানে হেড অফিসে গিয়ে, মানে গুলশানে এসে এটা করতে হতো আর কি। তো একদিন যেটা হয় রাসেল ভাই, উনি গুলশানে আসেন, আসার পরে উনি কাজ যাই হোক করেন আর কি, কিন্তু আমি মাঝে মাঝে আসতাম, মানে আমাদের কাজ ওইভাবে এখানে ছিল না, হঠাৎ আসতাম জরুরি কোনো কাজ থাকলে। তবে এমনিতেই আমি একদিন আসি, নতুন অফিস দেখার জন্য আসি আর কি। তো আসার পরে আমি যখনই ওই মানে নতুন একটা মানে মেইন বিল্ডিং ছাড়া আর একটা বিল্ডিং এ অফিসটা নেওয়া হলো পাশেই আর কি, আর একটা জায়গায়। তো আমি যখনই রাসেল ভাই ঢুকি, পুরো বিল্ডিংটা এসি করা ছিল, আমি যখনই ঢুকি সিঁড়ির কাছ থেকে হঠাৎ করে আমার মনে হলো একটা গরম বাতাস আমাকে মানে সজোরে ধাক্কা দিল। তো আমি চিন্তা করলাম যে
চারদিকে আটকানো এরকম গরম বাতাস বা এই টাইপের জিনিস তো আসার কথা না। তারপর হতে পারে, হয়তো বা হতেই পারে, এই চিন্তা করলাম। তো আমি ভিতরে গেলাম, যাওয়ার পরে আমার এক কাজিন ছিল ওখানে জব করতো, তো ওর সাথে কথা টথা বলে আমি জিজ্ঞেস করলাম যে আসলে মানে ঢোকার সাথে সাথে এরকম একটা বিষয় হলো। তখন দেখলাম যে সবাই একে অন্যের দিকে মানে তাকাচ্ছে, মনে হলো যে ওরা কিছু লুকালো আর কি। আচ্ছা, তারপর যাই হোক আমি ওখান থেকে চলে আসি বাসায়। আমি এই ঘটনার 2 দিন পরে, মানে যখন কাজের প্রেশারটা একটু কম ছিল, সাধারণত আমাদের স্যাটারডেতে মাল ডেলিভারি হতো না এয়ারপোর্টে, ওই দিন আমাদের প্রেশারটা খুব কম থাকতো। আচ্ছা, তো ওই দিন আমি আমার ম্যানেজার স্যারের সাথে ঘটনাটা শেয়ার করলাম যে স্যার এই তো ঘটনা, আমি তো গেলাম, যাওয়ার পরে মানে হঠাৎ করে এই একটা বিষয় আমার কাছে একটু খটকা লাগলো। মানে আমি এমনিতেই আসলে শেয়ার করেছি ওনার সাথে। আচ্ছা, তখন রাসেল ভাই উনি ওনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন। তো উনি বললেন যে মানে 2 days ago, মানে 2 দিন আগে উনি ওই বেশ কিছু ডকুমেন্টস নিয়ে হেড অফিসে যান। যাওয়ার পরে কাজ শেষ করতে করতে অনেক রাত হয়ে যায়। তখন নতুন যে অফিসটা ছিল সেটা উপরতলায়, মানে দোতলা বিশিষ্ট একটা, মানে বাড়িটাই ছিল 2 তলা বিশিষ্ট বাড়ি। তো ওই উপরতলায় মানে গেস্ট রুম ছিল, যদি কোনো কারণে কোনো ডেলিগেটস আসে তাদেরকে থাকার ব্যবস্থাও সেখানে ছিল। তখন বলা হলো যে আপনি আজকে রাতে কষ্ট করে বাসায় যাওয়ার দরকার না, আপনি এখানেই থাকেন। তখন উনি সারাদিন অত্যন্ত মানে পরিশ্রম করেছেন, তো উনি সেখানে দ্রুত কাপড় চোপড় ছেড়ে দ্রুত মানে উনি শুয়ে পড়েন। শুয়ে পড়ার সাথে সাথে মানে উনি তখনও ঘুম আসে নাই, হঠাৎ করে উনি দেখেন যে একটি মানে মহিলা ওনার রুমের মধ্যে হাঁটাহাঁটি করছে। আচ্ছা, এবং শুধু মহিলা না, আবার দেখে একটা বাচ্চা বাইরের যে করিডোর আছে, দরজাটা খোলা ছিল, বাইরের করিডোর দিয়ে দৌড়াদৌড়ি করছে। আচ্ছা, তখন উনি জানতেন যে এখানে রাত্রে কেউ থাকে না, কিন্তু নিচে হয়তো বা ওই যে আমাদের যে নাইট গার্ড এরা থাকতে পারে। তখন চিন্তা করে যে এখানে মহিলা আসলো কোথা থেকে বা বাচ্চা আসলো কোথা থেকে, এটা তো আসলে ইম্পসিবল। তখন উনি যখন লাইট জ্বালালেন দেখেন কিছুই নাই। উনি আবার নিচে গেলেন, নিচে যাওয়ার পরে যেখানে নাইট গার্ড ছিল অফিসের, তো বললো যে এখানে কি কোনো মহিলা বা বাচ্চা আপনারা দেখেছেন বা এখানে কেউ থাকে? তখন আর কি ওনারা বলেন যে না, তো এখানে কেউ থাকে না, এরকম তো কেউ থাকে না, আপনি হয়তো ভুল দেখেছেন, আপনি এই করেন, আপনি গিয়ে শুয়ে পড়েন বাসায়, মানে উপরে গিয়ে শুয়ে পড়েন। উনি শুয়ে পড়েন রাসেল ভাই। এরপরে মানে ঘটনাটা আরো মারাত্মক। জি, উনি দেখছিলেন এরপরে ওনার রুমের মধ্যে একটি মহিলা এবং একটি বাচ্চা দুজনেই গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। এই দৃশ্য দেখার পরে আসলে রাসেল ভাই উনি যেই ড্রেসেই ছিলেন মানে দৌড়ে নিচে নেমে আসে এবং দারোয়ানকে বলে, তো আসলে বলেন তো ঘটনাটা কি? তখন ওরা বলে যে স্যার আপনি কি কিছু দেখেছেন? বলে যে হ্যাঁ আমি দেখেছি। তখন বলে যে স্যার মানে এখানে একটু সমস্যা আছে। তখন উনি সাথে সাথে অফিসের এমডি সাহেব স্যারকে ফোন করে, আর ওনারা ওখানে অফিসটা কন্টিনিউ করতে পারে নাই সঙ্গত কারণে। আমি মানে বাড়িটারই বলছি না, যারা অন্তত গুলশান 2-এ থাকেন তারা হয়তো বা এই বাড়িটার সম্পর্কে আপনার অবগত আছেন। তো এটাই ছিল রাসেল ভাই, যেহেতু আমি মোটামুটি ফার্স্ট আমি এটা এক্সপিরিয়েন্স মানে করেছিলাম যে এখানে হয়তো বা কিছু থাকতে পারে, এবং সত্যি রাসেল ভাই আমি অ্যানালাইসিস করে দেখলাম আসলেই এখানে এই সমস্যাটা আছে, যেটা আমাদের ম্যানেজার স্যারের সাথে ঘটেছিল এবং অনেকের সাথেই ঘটেছিল। তো আমি মোটামুটি ম্যানেজার স্যারের কাছ থেকে এই জিনিসটা শোনার পরে মানে আমি এতদিন তো আসলে বলি নাই, তা আজকে সুযোগ হলো, আজকে এই ঘটনাটা শেয়ার করলাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।